গুজরাট এবং মুম্বাইয়ের ম্যাচ ছিল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে, সেটাও কিন্তু একটা দারুণ থ্রিলিং একটা ম্যাচ ছিল, মানে পরপর দুটো থ্রিলিং ম্যাচ কারণ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম 5 মিনিট না দেখে আমি তখন ওই আইপিএল এর ওই লাস্ট ওভারটা দেখছিলাম, কারণ আসলে ইন্টারেস্টিং ছিল। এবং মানে যেই ম্যাচ দুবার বৃষ্টি বাধা, এবং এটা হাই স্কোরিং ম্যাচও ছিল না, মানে আইপিএলে আপনার 156 রানের টার্গেট, সেই ম্যাচ মানে এতটা থ্রিলিং হতে পারে, 1 বলে 1 রান, এবং সেখানেও রান আউটের চান্স সেটা মিস, দ্যাট ওয়াজ অ্যামেজিং। এবং প্রথমে ব্যাট করে মুম্বাই 8 উইকেটে 155 রান তুলেছিল, যেখানে উইল জ্যাক্সের 35 বলে 53 রানের চমৎকার একটা ইনিংস ছিল। সূর্যকুমার যাদবের ছিল 35 রান। করবিন বশ তিনি 22 বলে 27, সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়েছেন মোটামুটি ভালোভাবেই। দীপক চাহার ছিলেন 8 বলে 8 রান করেছিলেন। এবং অপর সাইডে রশিদ খানকে নিয়ে ম্যাচ শেষেও কথা বলতে শুনেছি, ক্যাপ্টেনকে। রশিদ খানের মানে ইনজুরি থেকে ফিরে আসা, তারপর পারফর্ম করাটা পজিটিভলি দেখছেন, যদিও ব্যাট হাতে কালকে দারুণ সুযোগ ছিল রশিদ খানের, কিন্তু সেটা জ্বলে উঠতে পারেনি। এরপর গুজরাট টাইটান্সের ম্যাচে তো দুবার বৃষ্টি বাধা, কথা আছে না যে পরিসংখ্যান আস্ত গাধা। হ্যাঁ, তো এই স্ট্যাটিস্টিক্স দেখে এই ম্যাচের কিছুই আপনি আসলে বুঝতে পারবেন না, কারণ একটা সময় ওয়াংখেড়েতে খেলা হয়েছে, ওয়াংখেড়েতে 155 ইজ ওয়ে বিলো পার। ওয়াংখেড়েতে আপনাকে ম্যাচ জয়ের জন্য 200 রান করতে হয়। হার্দিক পান্ডিয়া বলছেন কালকে 175 এর উইকেট ছিল। এবং মুম্বাই কিন্তু প্রথম 11 ওভার সম্ভবত 100 রান করেছে 2 উইকেটে, এরপরে গিয়ে দলটা কলাপস করেছে। শেষ দিকে করবিন বশ ওই ক্যামিওটা না খেললে 150 রানও তারা করতে পারে না। তো দারুণ কামব্যাক বোলিংয়ে গুজরাট করেছে, তবে নাটক ঘটনা যা ঘটার সব ঘটেছে সেকেন্ড ইনিংসে। কারণ সেকেন্ড ইনিংস যখন থেকেই শুরু হয় পুরোটা সময়ই আসলে বৃষ্টির পূর্বাভাস ছিল, পুরোটা সময় অনেক বেশি বাতাস বইছিল। ডিএলএসের একটা মেথড সবসময় আসলে ক্যালকুলেট করা হচ্ছিল। প্রথম 5 ওভারে জস বাটলার, সাই সুদর্শন যখন আউট হয়ে যান, জস বাটলার এবং শুভমান গিল বাতাসের কারণে বিগ শট একেবারেই খেলেননি। ষষ্ঠ ওভার থেকে যখন ক্যালকুলেশন শুরু হয় কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, কারণ আপনার একটা ম্যাচ কনস্টিটিউট হতে হলে অন্তত 5 ওভারে খেলা হতে হয়। 5 ওভারে খেলা যখন শেষ হয়ে যায় তখনই আপনি জানেন যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে ডিএলএসে। প্রতি ওভার শেষে নাটক বাড়ছিল। ষষ্ঠ ওভারে বা সপ্তম ওভারে মুম্বাই এগিয়ে, অষ্টম ওভারে গিয়ে গুজরাট এগিয়ে, নবম ওভারে গিয়ে আবার মুম্বাই এগিয়ে। বাটলার যখন আউট হয় তখন মুম্বাই এগিয়েছিল, আবার যখন প্রথমবার বৃষ্টি নামে তখন গুজরাট টাইটান্স 8 রানে এগিয়েছিল, এবং তখন মনে হচ্ছিল এই মাঠে আর খেলা সম্ভব না। এরপরে আবার পুরো ম্যাচ 20 ওভারের ম্যাচই কনস্টিটিউট করা হয়, বৃষ্টি থেমে যায়, খুব দ্রুত ওয়াংখেড়ে তৈরি হয়ে যায়। এরপরে আবার ওই ক্যালকুলেশন, প্রতি ওভারে নাটকটা জমছিল যে এই অবস্থায় কে এগিয়ে কে পিছিয়ে। ব্যাটসম্যানরা যে বিগ শট খেলতে যাবেন তারা মাথায় চিন্তা করছেন যে আউট হয়ে গেলে ডিএলএস আমি পিছিয়ে যাব, আবার ডিএলএস এর রানটা মিট করার জন্য তাকে বড় শট খেলতে হবে। সারাক্ষণই একটা ক্যালকুলেশন চলছিল, এবং শেষ দিকে যখন 2 ওভারে 25 রান দরকার তখন আবার বৃষ্টি নামে, তখন আবার মুম্বাই এগিয়ে। 5 রানে পিছিয়ে ছিল, 10 মিনিটের একটা টাইম ফ্রেম বাকি ছিল যে 10 মিনিটের মধ্যে যদি বৃষ্টি থামে মাঠ তৈরি করা যায় সেক্ষেত্রে খেলাটা হবে। এবং শেষ ওভারে সম্ভবত 15 রান দরকার ছিল। তবে মুম্বাইয়ের মিস্টেকটা যেটা হচ্ছে, মুম্বাই খেলাটাকে টানতে গিয়ে যেহেতু রান বেশি ছিল না, ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রীত বুমরার ওভার আগেই শেষ করে দিয়েছে। সে কারণেই শেষ ওভারটা দীপক চাহারকে করতে হয়েছে, এবং দীপক চাহারকে কখনোই আসলে কনফিডেন্ট মনে হয়নি। এবং কমেন্ট্রির সময়ও সুনীল গাভাস্কারকে বলতে শুনছিলাম যে তাকে খুব বেশি কনফিডেন্ট মনে হচ্ছে না। রাহুল তিওয়াতিয়া যিনি ফিনিশিংয়ে নিজের নাম একেবারে পাকাপোক্ত করে রেখেছেন এই গুজরাটের হয়ে, তিনি ছিলেন ক্রিজে। জেরাল কোয়েৎজে ছিলেন ক্রিজে। প্রথম বলে 4, পরের বলে সিঙ্গেল, এর পরের বলে কোয়েৎজে আবার একটা 6 মারলেন। তখন নিশ্চিতভাবেই এই ম্যাচ থেকে মুম্বাই ছিটকে গেছে। সেখান থেকেও আবার কামব্যাক, সেখান থেকে আবার নো বলে যেখানে 2 বলে 3 রান দরকার সেখানে 3 বলে 2 রান দরকার, সেখান থেকে উইকেট। এবং শেষ বলে রান আউটের সম্ভাবনা ছিল, যেটা হার্দিক পান্ডিয়ার মিস করা উচিত হয়নি। সে বলটা জোরে না দিয়ে সূর্যকুমার যাদবকে সেখানে দিলেও হতো। আপনি যদি সূর্যকুমারকে নাও দেন, আপনি সামনে 3টা স্টাম্পই দেখতে পাচ্ছেন, এবং ব্যাটসম্যান তখনও মাঝমাঠ অতিক্রম করেনি, 22 গজের অর্ধেক অতিক্রম করেনি। আপনার হাতে সময় আছে, আপনি থ্রোটা করেছেন সূর্যকুমারকে যদি আপনি দিতেন সেক্ষেত্রে হয়তো সূর্যকুমার নিজে স্টাম্পটা ভাঙতে পারত। দীপক চাহারও আবার তার ফলো আপ শেষে স্টাম্পের কাছে আসেননি। রান আউটটা হয়ে গেলে ম্যাচ সুপার ওভারে যায়, এবং সুপার ওভারে গেলে মুম্বাই জানতো যে বুমরা আছে। তো পুরো নাটকীয়তার একটা ম্যাচ, যেখানে বৃষ্টির সাথে লড়াই হয়েছে, একে অপরের সাথে লড়াই হয়েছে, ডিএল এর সাথে লড়াই হয়েছে, আউটস্ট্যান্ডিং। ম্যাচের পরে হার্দিক পান্ডিয়াকে বলতে শুনেছি যে মানে ওই বাংলাদেশের চিরাচরিত যে কথা, আমরা 20-25টা রান আসলে আমাদের শর্ট হয়ে গিয়েছিল, বাট মানে
বাট ট্রুলি সেটা না। হ্যাঁ 5-10 রান বললো না, মানে সে বলেছে যে এই ম্যাচ এটা আসলে 150 উইকেট ছিল না, 175 এর উইকেট ছিল, আমরা আসলে 20-25টা রান কম করে ফেলেছি। বাট হ্যাঁ খুব আফসোস করছিলেন এবং সেই শেষ মানে রান আউট মিসের সময় হার্দিক পান্ডিয়ার চেহারাটাও আসলে দেখার মতো ছিল বেচারা। আর শুধুমাত্র মানে রান আউট না, দেখেন ওই ম্যাচটা কিন্তু যেমন হার্দিক পান্ডিয়া আরেকটা কথা বলছেন যে আমরা আসলে ম্যাচ উইকেট বা রানের চেয়েও বেশি হেরেছি নো বল ওয়াইডে, যেখানে আমরা বুমরার ওভারেও দেখেছি 3-4টা ওয়াইড নো বল হতে এক ওভারে। সো সেখানে গিয়ে বলেছে যারা এবং লাস্ট ওভারে সেই নো বল। সো সব কিছু মিলিয়ে মানে নো বল ওয়াইড এক্সট্রা রানের খাতিরে মানে এবং এই ম্যাচ হারের পর এখন 4 নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, টপে চলে গেছে গুজরাট। মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এখন টাফ কল, কারণ দিল্লি একেবারে তার সঙ্গে রয়েছে। আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন, মুম্বাই যদি এই ম্যাচটা জিততো, মুম্বাইয়ের যে রান রেট সবার চেয়ে ভালো রান রেট কিন্তু মুম্বাই এই ম্যাচ জিতলে 16 পয়েন্ট নিয়ে তারা টেবিলের শীর্ষস্থানে বসতো এবং আর বাকি 2 ম্যাচের মধ্যে 1 ম্যাচ জিতলেও তাদের 1-2 পজিশন নিশ্চিত হয়ে যেত। এখন যদি আপনি খেয়াল করেন, মুম্বাই যদি শেষ 2টা ম্যাচ জেতে তারপরও 1-2 নিশ্চিত না, এবং তাদেরকে শেষ 2টা ম্যাচই আসলে জিততে হবে 18 পয়েন্টে যেতে হলে। কারণ আমরা আইপিএলে সাধারণত জানি যে 16 পয়েন্ট আপনাকে টপ 4-এর নিশ্চয়তা দেয়, তবে এবার কিন্তু সেই কথাটা বলা যাচ্ছে না, বিকজ পাঞ্জাব কিংসের একটা খেলা কলকাতা নাইট রাইডার্সের সাথে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে, তাদের অড নাম্বার 15, কলকাতার অড নাম্বার 13, কলকাতা 11, কলকাতার আজকে খেলা চেন্নাইয়ের সাথে, কলকাতা পাঞ্জাবের পক্ষে 17তে যাওয়া সম্ভব, আবার দিল্লি গুজরাট এমআইয়ের পক্ষে আরসিবির পক্ষে 18-20-এ যাওয়া সম্ভব, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কলকাতার খেলা বাকি এসআরএইচ, সিএসকে এবং ব্যাঙ্গালোরের সাথে। আর বাকি যে 3টা দল মাঝখানে আছে, আমরা যদি পয়েন্ট টেবিলটা আরেকবার দেখি, গুজরাট, ডিসি, লখনউ, মুম্বাই, এই 4টা দলের দেখা যাবে বেশিরভাগ ম্যাচই নিজেদের বিপক্ষে। তার মানে হচ্ছে সবাই পূর্ণ পয়েন্ট পাবে না। ডিসির এলএসজির সাথে খেলা বাকি আছে, ডিসির মুম্বাইয়ের সাথে খেলা বাকি আছে, মুম্বাইয়ের আবার দিল্লির সাথে খেলা বাকি আছে, পাঞ্জাবের সাথে খেলা বাকি আছে। মানে দেখা যাচ্ছে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলা নিচের দিকের দলগুলোর সাথে, কলকাতার খেলা নিচের দিকের দলগুলোর সাথে এবং ব্যাঙ্গালোরের সাথে, আর মাঝখানে যারা আছে পাঞ্জাব, মুম্বাই, দিল্লি এবং টপে থাকা গুজরাট, এদের একে অপরের সাথে খেলা। তার মানে হচ্ছে এইবারের টুর্নামেন্টে আপনি 18 পয়েন্ট পেলে হয়তো নিশ্চিত হতে পারবেন, এবং মুম্বাইয়ের জন্য শেষ 2টা ম্যাচই তাই জিততে হবে। কারণ দেখেন এখনো পর্যন্ত টেবিলের 7 নাম্বার লখনউ পর্যন্ত সুযোগ রয়েছে, যেহেতু তারা মাত্র 5টা করে ম্যাচ খেলেছে। এবং আমরা যদি আরেকবার দেখি যে 16 পয়েন্ট গুজরাটের, 16 পয়েন্ট ব্যাঙ্গালোরের, পাঞ্জাবের 15 পয়েন্ট, 3টা দলেরই হাতে 3টা করে ম্যাচ বাকি আছে। সাধারণত 16 পয়েন্ট মানে আপনি নিশ্চিত। এখন গুজরাটের পয়েন্ট বাড়বে, ব্যাঙ্গালোরের পয়েন্ট বাড়বে, পাঞ্জাবের পয়েন্ট বাড়বে, তার মানে এবার আপনি 16 পয়েন্টে যেতে পারবেন সেটা বলা যাচ্ছে না। একদমই। হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস আমরা জানি ইতিমধ্যেই মানে বিদায় নিয়েছে আইপিএলের প্লে অফ রেস থেকে, বাট বাকি দলগুলোর এখনও খাতা কলমে মানে অনেক ক্যালকুলেশনের পর সুযোগ থাকছে। বাট গতকালকের ম্যাচ স্পেশালি এবার আইপিএলের প্রত্যেকটা শোতে এই কথাই বলতে হচ্ছে যে আপনি হাই স্কোরিং ম্যাচ মানে গত 2বারের মতো এরকম দেখছেন যে তা না, লো স্কোরিং ম্যাচ হচ্ছে এবং লো স্কোরিং ম্যাচগুলো বেশ থ্রিলিং হচ্ছে এবং এটা আমার মনে আইপিএলই আসলে চেয়েছে যে একটু ঘুরিয়ে পিছিয়ে খেলাটা। আমার কাছে অন্যান্য বারের চেয়ে এবার আইপিএলটা বেটার লাগছে, কারণ এখানে ব্যাট বলের লড়াই হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.